ইরান ইসরায়েল যুদ্ধ ইস্যুতে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা এবং সাহিত্য বিভাগের চেয়ারম্যান মমিত আল রশিদ। জনাব মমিত আল রশিদ, আপনার কাছে যেটি জানতে চাই যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা হয়েছে, ইসরায়েল তো যুদ্ধের আইন কানুনও মানছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। আসলে এই বিষয়টি নিয়ে আমি কিছুক্ষণ আগেই জেনেছি। বিশেষ করে যেহেতু রেডিও তেহরানে বাংলাদেশি প্রায় 11 জন সাংবাদিক কর্মরত রয়েছেন এবং ইতিমধ্যেই সেখান থেকে তারা অনেকেই সরে গিয়েছেন এবং এটি আসলে স্বভাবতই এটি আমরা বলবো যে এটি বুঝতেই পারছি আমরা এটি সভ্যতার বিরুদ্ধে একটি শিল্প সাহিত্য সংস্কৃতি দেশের বিরুদ্ধে একটি আগ্রাসন এবং আমরা এটিকে যে কোনো মূল্যে আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক। প্রথমত বলতে চাই, বিশেষ করে রাষ্ট্রীয় সংস্থা যেহেতু প্রতিনিয়ত পুরো বিশ্ববাসীকে তাদের আপডেট দিচ্ছে, খবরগুলো দিচ্ছে এবং এ কারণেই ইসরায়েল চাচ্ছে যে এই রাষ্ট্রীয় সংস্থাকে যদি ধ্বংস করা যায়, বিশেষ করে তাকে যদি খবর প্রচারে ব্যাহত করা যায়, তাহলে নিঃসন্দেহে এটি বিশেষ করে আমরা অনলাইন মাধ্যমে যারা সংবাদগুলো দেখে থাকি বা তাদের ফলোআপ গুলো দেখে থাকি সেখানে আমরা ব্যাহত হব এবং আমরা পুরো বিশ্ব একটি অন্ধকারে নিশ্চুপ হয়ে যাবে, অন্ধকারে ঢেকে যাবে, অর্থাৎ আমরা কোনো খবরাখবর পাবো না। সেক্ষেত্রে আমাদের জন্য ইরানের খবরগুলো সংগ্রহ করা বা ইরানের তথ্য জানা আমাদের জন্য কঠিন হবে। এ কারণেই মূলত ইসরায়েল চাচ্ছে যে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে হলে প্রথমে এই জায়গাটিতে তাদের আক্রমণ করতে হবে এবং এটিকে যে কোনো মূল্যে এটিকে ধ্বংস করতে হবে। যে এই পরিস্থিতিতে যে পরিস্থিতি আসলে দাঁড়িয়েছে, আমরা দেখছি পাকিস্তান ইরানকে সহযোগিতার আশ্বাস দিয়েছে, অথচ সীমান্ত এবং আকাশ সীমা বন্ধ করে দিয়েছে তারা। এই আসলে কি ধরনের আচরণ বলে আপনার মনে হয়? এটি আসলে দেখুন, আমরা কোনো না কোনো ভাবে আসলে পরাশক্তিগুলোর উপরে নির্ভরশীল এবং একটু আগে জেনেছেন যে বিশেষ করে ইরাক যদিও বলেছে যে সব ধরনের সহযোগিতা দিবে, কিন্তু ইরাক ইরান সীমান্তে কিন্তু হামলা হয়েছে। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছি, বিশেষ করে বাংলাদেশি যারা শিক্ষার্থী রয়েছেন তারাও বের হতে পারছেন না। অর্থাৎ তাদের হল থেকে ওদের ইরানের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আপনারা হল থেকে চলে যাবেন, বিভিন্ন জায়গায় আশ্রয় নেবেন, অথবা তারা যে কোনো সীমান্ত দিয়ে, বিশেষ করে একটি ভরসা ছিল যেহেতু পাকিস্তানি শিক্ষার্থীরা ইতিমধ্যেই সিস্তান বেলুচিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানে চলে গেছে, কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীরা আসতে পারেনি। বিশেষ করে যখন দেখা গেছে যে এই সীমান্ত দিয়ে হয়তোবা বিদেশিরাও সেখান থেকে বের হয়ে আসতে পারে। এটিও কিন্তু একটি আমি বলবো যে এটি একটি বড় চ্যালেঞ্জ ইরানের জন্য, যে বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের বা যারা আশেপাশে এলাকাগুলোতে রয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে রয়েছে, সেখানেও বের হওয়া এটি অবশ্যই তাদের জন্য বড় দুঃসাধ্য ব্যাপার হবে। এবং এটি পাকিস্তান যেহেতু আসলে এখনো পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ, যদিও সে পারমাণবিক বোমাতার রয়েছে, কিন্তু আসলে অর্থনৈতিক ভঙ্গুরতা রয়েছে, তাদের নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে সেও আসলে চাইলেও তার যে নিজস্ব শক্তি সেটিও সে দেখাতে সেখানে সক্ষম হবে কিনা সেটি নিয়ে আমরা সন্দিহান আসলে। এ কারণে হয়তো বা পাকিস্তান এটি বন্ধ করে দিয়েছে, এটি আমরা ধরে নিতে পারি। জি, একটু জানতে চাইবো যে যেই পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে, একটু আগ পর্যন্ত আমরা যেটা দেখছি রাষ্ট্রীয় টেলিভিশনে তারা আঘাত করেছে, এই পরিস্থিতির পর ইরানের আচরণ কি হবে এবং ইরান ইসরায়েল সংঘাতের আসলে শেষ কোথায় বলে আপনার মনে হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন যে তাদের মধ্যে আসলে চুক্তিতে যাওয়া সম্ভব, সেটি কি আসলে আদৌ সম্ভব হবে? দেখুন, আসলে এখানে এখন ইরানের জন্য, বিশেষ করে বর্তমান ইরান সরকারের জন্য দুটো চ্যালেঞ্জ। একটি হচ্ছে, প্রথমত হচ্ছে পুরোপুরি ইসরায়েলের আক্রমণ, কারণ হচ্ছে সে মোটামুটি তার পুরো রাডারের মধ্যে ইরানকে নিয়ে এসেছে তার ভাষ্য মতে। কিন্তু এর পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, বিশেষ করে স্থানীয় যেই গ্রুপগুলো, মানে বিদ্রোহী গ্রুপগুলো রয়েছে, সরকারের বিরোধী যেই দলগুলো রয়েছে, বিরোধী পক্ষ যারা রয়েছে, তারাও কিন্তু এই সুযোগটি নিচ্ছে। এবং ইতিমধ্যে আপনি জেনে থাকবেন যে বিশেষ করে ইসরায়েল নির্দিষ্ট কিছু এরিয়ায় আক্রমণ করছে, কিন্তু পাশাপাশি তেহরানের বড় বড় ময়দানগুলোতে, অথবা আমি যদি বলি কোম শহরে, তাবরিজ শহরে, সিরাজ শহরে, ইস্পাহান শহরে, তারা কিন্তু প্রতিনিয়ত এই সশস্ত্র গোষ্ঠীগুলো, বিশেষ করে যে বিদ্রোহ গোষ্ঠীগুলো, কিন্তু তারা বিভিন্নভাবে কোনো আক্রমণ করেছে। এবং গতকালকে তেহরান বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে বিকালের দিকে আক্রমণ হয়েছে এবং সেখানে মূলত বলা হয়েছে যে একেবারে স্থানীয় পর্যায়ের এই আক্রমণগুলো হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ইসরায়েলের পাশাপাশি ইরানের যে বর্তমান সরকারের বিরোধী পক্ষের একটি গ্রুপও কিন্তু, একটি না অনেকগুলো গ্রুপ, ছোট ছোট গ্রুপ, কিন্তু তারা কিন্তু এটি সক্রিয় হয়েছে। এবং এ কারণেই দেখা যায় ইরানের আসলে ভেতরের সমস্যাটাও একটু বড় ধরনের সমস্যা এবং এটি
আমাদেরকে যে কোনো মূল্যে, যদি ট্রাম্প যে কথাটি বলেছে, তবে এক্ষেত্রে আমার মনে হয় এখনো পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং তার্কি প্রেসিডেন্টও কথা বলেছেন। তবে আমার কাছে মনে হয় এখানে জাপান একটি বড় ভূমিকা রাখতে পারে, কারণ হচ্ছে জাপানের সব দিক থেকেই গ্রহণযোগ্যতা আমার কাছে মনে হচ্ছে বিশ্বের, বিশেষ করে পরাশক্তিগুলোর সঙ্গে, বিশেষ করে ইউএস এর সঙ্গে বা অন্যান্য রাষ্ট্রীয় কিন্তু পরাশক্তিগুলোর ইরান তো সঙ্গে স্পষ্ট সম্পর্ক জানিয়ে আছে। দিয়েছে যে ইসরায়েল যে আঘাত তাদের করেছে সেটির প্রতিঘাত অর্থাৎ প্রতিশোধ না নিয়ে তারা আসলে কোনো রকম আলোচনায় যাবেন না। হ্যাঁ, এটি ইরান জানিয়েছে। তবে আমার কাছে মনে হয় এখানে অবশ্যই, বিশেষ করে এরদোগানও আমি দেখলাম যে কিছু উনি কথা বলেছেন, সরাসরি কথা বলছেন, যোগাযোগ রাখছেন। এখানে আমরা যেভাবে এদেশ থেকে আমরা যে দৃষ্টি দেখি, এরদোগানও এখানে একটি বড়, তুরস্ক কিন্তু একটি বড় ভূমিকা রাখবে। কারণ হচ্ছে ইতিমধ্যেই ন্যাটো কিন্তু রাশিয়ার হস্তক্ষেপ একেবারে পুরোপুরি অস্বীকার করেছে, যে রাশিয়ার সেই অধিকার নেই। কারণ হচ্ছে যেহেতু রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ রয়েছে, কিন্তু এখানে তুরস্ক, অবশ্যই তুরস্ক এবং জাপান মিলে এই যুদ্ধ থামাতে পারে। আমি জি। বিশ্বাস করি যে এই দুটো রাষ্ট্র এখনো পর্যন্ত যদি তারা আসলেই চায়, তারা যদি মনে প্রাণে চায়, তবে অবশ্যই যুদ্ধ বন্ধ হতে পারে এবং অবশ্যই ইউএসএ কেও থামাতে হবে। কারণ আমরা চাই না কোনোভাবেই জি। ইরানের মতো, বিশেষ করে আমরা যদি ইরানের 2500 বছরের ইতিহাস দেখি, ইরান আর বিভিন্নভাবে নিশ্চয়ই মমিতাল রশিদ, আমাদের হাতে সময় কম, পুরোটা শুনতে পারলে ভালো হতো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য।